নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভাল্লুক একাডেমি। আপনাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি বাছাই করা বেঙ্গলি পেডাগোজির টপ 20 এমসিকিউ। আমরা আগের ক্লাসে চাইল্ড পেডাগোজির 20টা প্রশ্ন করেছিলাম, তাই আজকে বেঙ্গলি পেডাগোজি থেকে কয়েকটা কোশ্চেন আলোচনা করব। কোশ্চেনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এর মান কিন্তু যথেষ্ট ভালো। নর্মালি অ্যাভারেজলি ইন্টারনেটে যে সমস্ত কোশ্চেন আপনারা দেখতে পাবেন তার থেকে আমরা যথেষ্ট উন্নত মানের কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলা হচ্ছে, শিশু প্রথম ভাষা অর্জন করে প্রধানত কোন উপায়ে? এখানে ইংলিশটা দিয়ে দিয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এই অ্যাকুইজিশন কথাটা থেকেই কিন্তু আমরা প্রথমে একটা ভালো ইনফরমেশান পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা বাংলায় বলি ভাষা আত্মীকরণ। এর মানেটা হচ্ছে কিন্তু সহজ সাবলীলভাবে শিশু তার অভিজ্ঞতার মাধ্যমে চারপাশ থেকে যখন ভাষা শেখে, তাই না? তাহলে এবার আমরা অপশানগুলো দেখে নেব। কোনগুলো অপশান? ব্যাকরণ শিক্ষার মাধ্যমে শেখে, নাকি সচেতন অনুশীলনের মাধ্যমে, পরিবেশ থেকে সহজ ও স্বাভাবিক ও সাবলীলভাবে, নাকি বিদ্যালয় শিক্ষার মাধ্যমে? এখানে সহজেই অ্যান্সার বোঝা যাচ্ছে যে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি। আর শিশু প্রথমে নিশ্চয়ই বিদ্যালয়ে ভর্তি হয়ে যায় না, বা প্রথমে নিশ্চয়ই সে ভাষা বলতে শুরু করেই নিশ্চয়ই ব্যাকরণ শিখে যায় না, তাই এই দুটো তো এমনিতেই রং অপশান হয়ে গেল। তাহলে সিটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে আরোহী পদ্ধতি কোনটি? আগে সূত্র মুখস্থ করে তারপর উদাহরণ দেখা, উদাহরণ বিশ্লেষণের মাধ্যমে সাধারণ সূত্রে পৌঁছানো, কেবলমাত্র বর্ণ পরিচয় করানো, নাকি বই দেখে রিডিং পড়া? আচ্ছা, এটা তো না হয়ে গেল। বই দেখে রিডিং পড়া তো কখনোই একটা ভালো প্রসেস হতে পারে না। কেবলমাত্র বর্ণ পরিচয় করানোটাও নয়, ঠিক আছে? এই দুটোর মধ্যে হবে। তো এই দুটো আমরা জানবো এক্ষুনি, যে দুটো অ্যাকচুয়ালি ভাষা শিক্ষার পদ্ধতি রয়েছে। একটাকে আমরা বলি আরোহী পদ্ধতি, যেটার ইংরেজিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডাকটিভ মেথড। আর একটা রয়েছে অবরোহী পদ্ধতি, যেটাকে আমরা বলি ইংরেজিতে ডিডাকটিভ মেথড। আচ্ছা, তার মধ্যে কোনটা কেমন? যদি আমরা আরোহী পদ্ধতি বলি, তাহলে ওটাই কিন্তু হয়ে যাচ্ছে যে কোনো একটা জিনিসের আগে আমরা উদাহরণ দেব, এক্সাম্পল দেব, তারপর সেখান থেকে কিন্তু আমরা তার সংজ্ঞা ডেফিনেশনে আসব, ঠিক আছে? যেটা হচ্ছে উদাহরণ বিশ্লেষণের মাধ্যমে সাধারণ সূত্রে পৌঁছানো। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর অবরোহীটা কিন্তু অ্যাকচুয়ালি কি, এই প্রথম অ্যান্সারটা, যে আগে আমরা ডেফিনেশন বা সূত্র মুখস্থ করিয়ে দেব, ঠিক আছে? তারপরে সেখান থেকে আমরা উদাহরণ দেব। ক্লাসে কিন্তু আমরা যদি মনে করে দেখি, আমরা যখন পড়তাম বা আমরা নিজেদেরও যারা পড়াই, এই দুরকমভাবে কিন্তু পড়ানো যায়, ঠিক আছে? প্রথমে সংজ্ঞা বলে দিলাম, তারপর উদাহরণ দিয়ে দিলাম, অথবা প্রথমে উদাহরণ দেখিয়ে শিক্ষক ছাত্রছাত্রীদের ব্যাপারটাকে বোঝানোর জন্য আগে উদাহরণ দিয়ে স্পষ্ট করে তারপর আমরা সংজ্ঞাতে আসি। তো দুটোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এই আরোহী পদ্ধতিটাতেই শিক্ষা দেওয়া উচিত। এটা কিন্তু চাইল্ড পেডাগোজিতে বলা হয় যে আরোহী পদ্ধতিতে পড়ানো বেটার দেন অবরোহী পদ্ধতি। নেক্সট কোশ্চেনে চলে যাব। সংশোধনমূলক শিক্ষণ কাদের জন্য প্রযোজ্য? রেমেডিয়াল টিচিং কেবল অতি মেধাবী শিক্ষার্থীদের জন্য, পিছিয়ে পড়া বা শিক্ষণে ঘাটতি থাকা শিক্ষার্থীদের জন্য, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একযোগে, নাকি শিক্ষক মহাশয় নিজের প্রশিক্ষণের জন্য? আচ্ছা, সংশোধনমূলক শিক্ষণ যেটা রেমেডিয়াল টিচিং, ওটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে ক্লাসে একটা জিনিস ধরুন প্রথমে পড়ানো হয়ে গেল, নর্মাল স্বাভাবিকভাবে যেভাবে শিক্ষক ক্লাসে পড়ায় সেভাবে পড়ানো হয়ে গেল। তারপরে কিন্তু দেখা হয় যে কোনো ছাত্র বা ছাত্রী সেই জিনিসটা তার বুঝতে অসুবিধা থেকে গেছে কিনা, অথবা সে পুরো ব্যাপারটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে কিনা, বা তার কোনো প্রশ্ন থেকে গেল কিনা। তো এই যে শিক্ষার্থীরা ওই বিষয়টা শিখলো না, পিছিয়ে পড়ে গেল না, শিক্ষণে ঘাটতি থেকে গেল, তাদের জন্যই কিন্তু আমাদের এই রেমেডিয়াল টিচিং ব্যাপারটা আসে। সবার জন্য নয় কিন্তু এটা, যারা যারা পিছিয়ে থাকে তাদের জন্য। তাহলে এই যে অপশান বি, পিছিয়ে পড়া বা শিক্ষণে ঘাটতি থাকা শিক্ষার্থীদের জন্য, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভাষার 4টি মৌলিক দক্ষতার সঠিক ক্রম কোনটি? এটা একটা ইনফরমেটিভ বেসড কোশ্চেন। অপশানগুলো এখানে দেখুন, 4টে জিনিস তো রয়েছে, সেগুলোকে আলাদা আলাদা ক্রমে কিন্তু এখানে অপশানগুলো দেওয়া রয়েছে। আমাদেরকে বলতে হবে কোনটা হচ্ছে সঠিক ক্রম। অ্যাকচুয়ালি এটা আমরা এভাবে বলে থাকি, LSRW। এল মানে হচ্ছে লিসেনিং, সঠিক ক্রমটা এভাবেই মনে রাখা হয়। তারপরে এস হচ্ছে স্পিকিং, আর ফর রিডিং, অ্যান্ড ডব্লিউ ফর
রাইটিং। এই চারটে জিনিস আমরা বলি, আর এটাকে মনে রাখার জন্য LSRW এই সূত্রটা মনে রাখি। তাহলে এই অর্ডারে যদি আমরা কারেক্টলি ফেলতে পারি তাহলে কোনটা সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে? অপশান বি, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আসবো 5 নম্বর প্রশ্ন। একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে, যেটাকে আমরা ইনক্লুসিভ ক্লাস বলছি, ওখানে শিক্ষকের প্রধান ভূমিকা কী হওয়া উচিত? অপশান কী কী দেখে নেব। পিছিয়ে পড়া শিশুদের জন্য আলাদা শ্রেণীকক্ষে স্থানান্তরিত করা, কেবল প্রথম সারির শিক্ষার্থীদের উপর গুরুত্ব দেওয়া, নাকি সকল শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী বৈচিত্র্যময় শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা, নাকি সবাইকে একই গতিতে পড়ার নির্দেশ দেওয়া? আচ্ছা, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ বা ইনক্লুসিভ, যেটা আগের দিনও আমরা আলোচনা করেছিলাম, ইনক্লুসিভ টিচিং বলা হয় বা ইনক্লুসিভ লার্নিংও বলতে পারি। সেখানে কিন্তু আমরা এটা পড়েছিলাম যে সমস্ত টাইপের যে শিক্ষার্থী বা স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু একই ক্লাসরুমে বসিয়ে শিক্ষণ প্রক্রিয়া করতে হবে। এরকম নয় যে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসরুমে বসিয়ে দিলাম বা মেধাবীদের জন্য আলাদা করে ক্লাস অ্যারেঞ্জ করলাম, ওরকম হয় না। ইনক্লুসিভ ক্লাসরুম মানে সেখানে সমস্ত ধরনের ছাত্রছাত্রী থাকবে, তাই এটার বাংলা কিন্তু বৈচিত্র্যময় বলা হচ্ছে। এবার অপশান অনুসারে দেখুন, অপশান সি যেটা রয়েছে, সকল শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী বৈচিত্র্যময় শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি আমরা ক্লু খুঁজি, এখানে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ বলা হয়েছে আর এখানে বৈচিত্র্যময় শিক্ষণ পদ্ধতি বলা হয়েছে, তো এর থেকে বড় মিল আর কীভাবেই পাওয়া যেতে পারে? তো অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। শ্রবণ দক্ষতা বা লিসেনিং স্কিল বৃদ্ধির সেরা উপায় কোনটি? কিভাবে বাড়ানো যেতে পারে? অপশানস: শিশুকে অনেকগুলো গল্প বই পড়তে বলা, শ্রুতিলিপি, অ্যাকচুয়ালি এটা শ্রুত নয়, শ্রুতিলিপি হবে, বা ডিকটেশন বলে যেটাকে ইংরেজিতে, ও মনোযোগ সহকারে গল্প শোনার সুযোগ তৈরি করা, ব্যাকরণের নিয়ম শেখানো, বেশি বেশি লেখার অনুশীলন করানো। এ দুটো তো একদমই পয়েন্টলেস, কারণ বেশি বেশি লিখে আমাদের শ্রবণ দক্ষতা তো আর বাড়বে না, বা ব্যাকরণের নিয়ম শিখেও বাড়বে না। অ্যাকচুয়ালি যেটা ডিকটেশন বা শ্রুতিলিপি বলা হয়, যে শুনে 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 লেখা, এবং তার মাধ্যমে কিন্তু শ্রবণ দক্ষতা বৃদ্ধি পায়। তাই এখানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমাদের অপশান বিটাই কিন্তু সঠিক উত্তর। শ্রুতিলিপি বা ডিকটেশন হচ্ছে শ্রবণ দক্ষতা বৃদ্ধি করার সেরা উপায়। নেক্সট, নীরব পাঠের প্রধান উদ্দেশ্য কী? দু ধরনের পাঠ আমরা জানি রয়েছে, একটা হচ্ছে নীরব পাঠ যেটা সাইলেন্ট রিডিং, আর একটাকে সরব পাঠ বলে, সরব পাঠ যেটা লাউড রিডিং। এবার এই নীরব পাঠের প্রধান উদ্দেশ্য কেন পড়ি? দুটো যে পাঠ বললাম, এই দুটো পাঠ কিন্তু পড়ার আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। এবার অপশান কী কী দেখে নেব। দ্রুত উচ্চারণ স্পষ্ট করা, বানান ভুল সংশোধন করা, গভীর অর্থ অনুধাবন ও ভাবগ্রহণ করা, নাকি আবৃত্তির দক্ষতা বাড়ানো। আচ্ছা, আগেই বলে রাখা যাক, নীরব পাঠ মানে আমরা কিন্তু সেটা আস্তে আস্তে পড়ি, জোরে পড়ি না। আর আপনারা যদি ভালোভাবে ভাবেন তাহলে এটা বুঝতে পারবেন, যখন কিন্তু আমরা কোনো একটা ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস থাকি কোনো একটা পড়াশোনা নিয়ে, আর এটা মন থেকে চাই যে ওই পড়াটা তাড়াতাড়ি আমরা বুঝতে পেরে যাই, তখন কিন্তু আমরা নীরব পাঠ করি। আর সরব পাঠটা কিন্তু সাধারণত শিশুরা ছোটোবেলায় করে, যাতে অন্যদিকে মন না চলে যায়, যাতে পড়াটা একটু সুর করে করে পড়ে, দেখবেন, যাতে পড়াটার মধ্যে তারা নিজেরাও আনন্দ খুঁজে পায়। সেক্ষেত্রে কিন্তু ভেতরে কি বলছে লেখাটার মধ্যে তার গভীর অর্থ অনুধাবন করার কোনো রকম কিছু উদ্দেশ্য থাকে না। তাই সরব পাঠ কিন্তু গভীর অর্থ অনুধাবন করার জন্য হয় না, ওইটা এই দ্রুত উচ্চারণ স্পষ্ট করা বা বানান ভুল সংশোধন করার জন্য হয়। আর নীরব পাঠটা কিন্তু আমরা এই গভীর অর্থ অনুধাবন ও ভাবগ্রহণ করার জন্য করি। এই জন্য দেখবেন বড় বয়সে ম্যাচিওর হয়ে আমরা যখন কোনো গল্পের বই পড়ি না, বা নিজেদের কোনো পাঠ্য বিষয়ে পড়ি, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নীরব পাঠটাই করি। এর মাধ্যমে কিন্তু ইমোশনালি আমরা ওই পড়ার জিনিসটার সম্বন্ধে বেশি যুক্ত হতে পারি। তাই অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাব। নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন সিসিই এর মূল উদ্দেশ্য কী? আচ্ছা, সিসিইর এখানে ফুল ফর্মটা বলে রাখা যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটাও শর্ট কোশ্চেন অনেক সময় দিয়ে যায়। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ, এখানে মূল্যায়ন বলেছে, তার মানে ইভ্যালুয়েশন হয়ে যাবে একদম, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তাহলে এর উদ্দেশ্য কী? অপশানস: বছরের শেষে শিক্ষার্থীকে পাস ফেল করানো, শিক্ষার্থীর শিখন প্রক্রিয়া ধারাবাহিক বিকাশ ও ঘাটতি পর্যবেক্ষণ করা,
শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নম্বর দেওয়া, শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শ্রেণীবিভাগ করা। অবশ্যই পাস ফেল করানোর জন্য তো কখনোই শুধু মূল্যায়ন হয় না, এটা তো বাদ। অ্যাকচুয়ালি আমরা আগে এটা বুঝে নিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মানে কী বোঝানো হচ্ছে। ইভ্যালুয়েশন তো আমরা জানি মূল্যায়ন করা, পরীক্ষা নেওয়া, কিন্তু এই যে পরীক্ষা নেওয়াটা হবে না, এটা কিন্তু কন্টিনিউয়াস, মানে সবসময় চলতে থাকবে ক্লাসে। এরকম নয় যে আজ মূল্যায়ন নিয়ে নিলাম, 4 মাস 5 মাস পড়াচ্ছি ক্লাসে, বছরের শেষে মূল্যায়ন নিলাম, এরকম নয়। একটা নির্দিষ্ট পিরিয়ড অন্তর অন্তর উইকলি টেস্ট হয়, মান্থলি টেস্ট হয়, ওইভাবে কিন্তু চলতে থাকে। আর কম্প্রিহেন্সিভ মানে কি, অ্যাকচুয়ালি কারিকুলার মানে যেটা আপনার পাঠ্যগত পুঁথিগত বিষয়, সেটা সম্বন্ধে পড়াবো, সেটা সম্বন্ধে পরীক্ষা নেব। আবার কো কারিকুলার যেটা, মানে ধরুন পড়াশোনার সাথে সাথে শিক্ষার্থীদের কী দরকার হতে পারে, তাদের আচার আচরণ ঠিক করানো, তারপরে বিহেভিয়ার ঠিক করানো, এবং ধরুন খেলাধুলা, মানসিক বিকাশ, এগুলো দেখা, এগুলো তো বিদ্যালয়ের কাজ। তো সব কিছু মিলিয়ে তাদেরকে যে ইভ্যালুয়েশনটা করা হয়, তার জন্য কম্প্রিহেন্সিভ, এটা আমাদের মনে রাখতে হবে। কন্টিনিউয়াস মানে নিরবচ্ছিন্ন হবে, কম্প্রিহেন্সিভ মানে কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস দুটো মিলিয়ে হবে। তাহলে এখানে কিন্তু এই যে ধারাবাহিকতা, কন্টিনিউয়াস, এটা পড়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীর শিখন প্রক্রিয়ায় ধারাবাহিক বিকাশ ও ঘাটতি পর্যবেক্ষণ করা, এটি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি। নেক্সট কোশ্চেন চলে যাব 9 নম্বর। প্রাথমিক কবিতা পাঠের সময় শিক্ষক মহাশয় কোন পদ্ধতির সাহায্য নেবেন? আচ্ছা, অর্থ বিশ্লেষণ পদ্ধতি, তুলনা পদ্ধতি, আবৃত্তি ও রসাস্বাদন পদ্ধতি, নাকি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি? আচ্ছা, প্রাথমিকে পড়ানো হচ্ছে, তাই তো? তাহলে প্রাথমিকে যখন আমরা পড়াবো, খুবই ছোট ছোট বাচ্চাদের পড়াবো, তারা নিশ্চয়ই একদম শুরুতে তাদেরকে অর্থ বিশ্লেষণ করব না, বা নিশ্চয়ই ব্যাকরণ অনুবাদ করব না। বড় বড় ব্যাকরণের রুল যদি আমাদের বোঝাতে হয়, বাচ্চা বয়সে ওরা পারবে না ওটা। অ্যাকচুয়ালি বাচ্চা বয়সে শিশুরা কিন্তু একটু ইমাজিনেটিভ হয়, সব জিনিসের মধ্যে আনন্দ খুঁজতে চায়, এবং কিন্তু যেটা পিঁয়াজে বলেছিলেন, পার্সনিফিকেশান করতে চায়। সমস্ত কিছু জড়ো হোক বা লেখা হোক, কোনো কিছু ইমাজিনেশনের মাধ্যমে তারা সেটাকে জীবন্ত করে তুলতে চায়। তার মানে কি, রসাস্বাদন করানো, তাদের আনন্দ দেওয়া। তো এই ব্যাপারটা হয়ে যাবে, এই যে দেখুন অপশান নাম্বার সি, আবৃত্তি এবং রসাস্বাদন পদ্ধতি, এটাই কিন্তু প্রাথমিকে কবিতা পাঠের উদ্দেশ্য হওয়া উচিত। তাই অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। চমস্কি, যিনি নোয়াম চমস্কি বলা হয়, ভাষাবিদ উনি, ওনার মতে শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন অঙ্গ বা যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশানস কী কী রয়েছে? ভালো ভালো অপশানস রয়েছে। জেডপিডি একটা রয়েছে আমাদের, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এলএডি রয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আইকিউ, ইন্টেলিজেন্ট কোশ্চেন। আর ল্যাস, যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সাপোর্ট সিস্টেম। আচ্ছা, জিনিসগুলো একটু বলে দিই আগে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। প্রথমে বলে দিই, জেডপিডি তো আমরা আগের দিনও আলোচনা করেছি, এটা কিন্তু ভাইগটস্কির জিনিস। এটা কিন্তু ভাইগটস্কির যে কনস্ট্রাকটিভিজম ছিল, ওখানে আমাদের জেডপিডি ছিল আর স্ক্যাফোল্ডিং ছিল, আপনারা যদি একটু মনে রাখতে পারেন। তাহলে এটা তো নোয়াম চমস্কির ক্ষেত্রে আসছেই না। আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিন্তু বি হবে, এলএডি। কারণ বলে দিচ্ছি, আগে সবগুলো এক্সপ্লেন করে দিই। আইকিউ তো আমাদের এমনি ধরুন মানুষের বৌদ্ধাঙ্ক নির্ণয় করা হয়, তার যে সূত্র রয়েছে, ওটা তো আলাদা জিনিস, ভাষার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার এই ভাষা শিক্ষা আমরা করছি, তো তাই এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আছে, এলএডি আর এলএএসএস। এলএডি কি? এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তার মানে হচ্ছে কি বলা হয়, চমস্কি কি বলেছেন, যে একটা শিশু কিন্তু শুরু থেকে ভাষাটা সে কীভাবে শেখে, তার নিজের মধ্যে কিন্তু একটা ভাষা শেখার নিজস্ব স্কিল থাকে। এরকম নয় যে শিশুটি জন্ম হলো এবং তারপরে সমস্ত নিয়ম ব্যাকরণ সব কিছুই যে তাকে শিক্ষক শিক্ষিকা থেকে শিখতে হবে, এরকম কিন্তু নয়। তার নিজের মধ্যে ভগবান প্রদত্ত একটা ইনেট ক্ষমতা থাকে ভাষা শেখার, তা ওটাকে, যেটাকে আমরা আত্মীকরণ বলি, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাকুইজিশন বলি, যে নিজেই নিজে সে ওই জিনিসটা শিখতে পারে, ওটাই কিন্তু এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যে শিশু নিজে নিজে নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের ক্ষমতা দিয়ে শিখতে পারছে। আচ্ছা, এলএএসএস কি? ধীরে ধীরে যখন ভাষা শিক্ষা তো আর সবসময় সহজ থাকবে না, বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে ব্যাকরণ ঢুকবে এবং অন্যান্য নিয়মকানুনও ঢুকতে থাকবে। তাই ভাষা শিক্ষা যখন একটু কঠিন হয়ে যায় না, তখন কিন্তু শিশুর একটু সাহায্যের প্রয়োজন হয়, যেটাকে আমরা স্ক্যাফোল্ডিং বলি। বাবা মার প্রয়োজন হয়, ব্যাকরণ বইয়ের প্রয়োজন, শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন, তাদেরকেই আমরা এলএএসএস বলি। এই যে সাপোর্ট সিস্টেম কথাটার মধ্যে আছে, সাপোর্ট করবে ল্যাঙ্গুয়েজ শিখতে। তাই এইটা কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা নয়। প্রথমে শিশু যখন ভাষা শিক্ষা শুরু করছে, তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমেই সে শুরু করে। তাই অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আসবো,
কোনো শিক্ষার্থী ব্যাকরণের একটি নিয়ম জানার পর সেটি নতুন কোনো বাক্যে সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, পেডাগোজির ভাষায় তার এই সমস্যাকে কী বলা হয়? পজিটিভ ট্রান্সফার বা শিখনের রূপান্তর বা ধনাত্মক সঞ্চালন, অর্জিত জ্ঞানের নিষ্ক্রিয়করণ, নিয়মভিত্তিক ভাষার অতি সাধারণীকরণ, আর ব্যাকরণগত প্রক্রিয়াকরণে অক্ষমতা। এখানে কিন্তু সঠিক অপশান হয়ে যাবে অপশান বি, অর্জিত জ্ঞানের নিষ্ক্রিয়করণ। কারণ এই যে পজিটিভ ট্রান্সফার, এটা কিন্তু তাহলে এখানে কি বলা হয়েছে দেখুন, ব্যাকরণের একটা নিয়ম সে শিখেছে, কিন্তু সেটাকে সে নতুন কোনো বাক্যে সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না। তাহলে এখানে পজিটিভিটি এলো না, তো নেগেটিভিটি চলে এলো, সে প্রয়োগ করতে পারছে না, অক্ষম, তাই এটাকে পজিটিভ ট্রান্সফার আমরা বলবো না। আচ্ছা, ব্যাকরণ প্রক্রিয়াকরণে অক্ষমতা কি ডিসগ্রাফিয়া কি? না, সে কি ব্যাকরণের নিয়মটা জানতে পারেনি? জানতে তো পেরেছে, শিখতে পেরেছে, সেটাকে নতুন বাক্যে সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না। মানে কি, সে জ্ঞানটা অর্জন করলো, কিন্তু সেই জ্ঞানটা সামনে গিয়ে প্রয়োগ না করতে পেরে নিষ্ক্রিয় হয়ে গেল। এই যে অর্জিত জ্ঞানের নিষ্ক্রিয়করণ, প্যাসিভ নলেজ যেটাকে বলি, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, কোনো শ্রেণীকক্ষে প্রথম ভাষা মানে L1 এটার সাহায্যে দ্বিতীয় ভাষা বা L2 শেখানোর সময় শিক্ষার্থী যদি ক্রমাগত প্রথম ভাষার ব্যাকরণ দ্বিতীয় ভাষার প্রয়োগে ভুল করে, তবে শিক্ষক হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত? আচ্ছা, অপশানস কী কী আছে দেখে নেব। এটিকে শিক্ষণ প্রক্রিয়ার একটি স্বাভাবিক অন্তর্বর্তী ধাপ হিসেবে গ্রহণ করা, শিক্ষার্থীর মাতৃভাষা ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা, এটিকে ভাষা অর্জনের স্থায়ী অসামর্থ্য হিসেবে চিহ্নিত করা, শিক্ষার্থীকে পুনরায় ভাষার প্রাথমিক স্তর থেকে পড়া শেখানো। আচ্ছা, এক্ষুনি আমরা যেটা বললাম যে একটা জিনিস সে নিয়ম সে শিখলো, সেটাকে পরবর্তী স্টেপে গিয়ে সে ইউজ করতে পারছে না, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন, ল্যাঙ্গুয়েজ 1 সে শিখেছে, কিন্তু সেটা তারপরে তার ব্যাকরণটা নিয়ে গিয়ে সে ল্যাঙ্গুয়েজ 2তে তার প্রয়োগটা ভুল করছে, শিখতে পারছে না। তাহলে এই জিনিসটাকে আমরা এক্ষুনি আগেরটাতে বলে ফেললাম যে অর্জিত জ্ঞানের নিষ্ক্রিয়করণ, এটা কিন্তু না এরকম নয় যে খুবই বড়সড় একটা ব্যাপার, এটা কিন্তু স্বাভাবিকভাবে হয়, এটা কিন্তু সবার মধ্যেই আসে। আমরাও যখন ছোটোবেলায় কোনো একটা সাধারণ নিয়ম শিখতাম, এরকম নয় যে নিয়মটা শিখেই প্রথমবারই গিয়ে অনুশীলনী সবগুলো কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে করে দিচ্ছি। আমরা যে একটা জিনিস শিখে সঙ্গে সঙ্গে সেটা প্রয়োগ করতে শিখে যেতাম, এরকম নয়, আমাদের ভুল হতো। এবার বুদ্ধিমত্তা অনুসারে অনেকের ইন্টেলিজেন্স পাওয়ার বেশি থাকে, তারা তাড়াতাড়ি শিখে ফেলে, অনেকের কম থাকে, তারা একটু দেরিতে শেখে, তারা ভুল করে। তাহলে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তাই এখানে আমরা অপশান হিসেবে চিহ্নিত করব অপশান এ, এটিকে শিখন প্রক্রিয়ার একটি স্বাভাবিক অন্তর্বর্তী ধাপ হিসেবে গ্রহণ করা। আচ্ছা, এই ডি অপশানটা অনেকের আসতে পারে যে শিক্ষার্থীকে পুনরায় কেন ভাষা আমি প্রাথমিক স্তর থেকে শেখাবো না? হ্যাঁ, শেখাতে পারি, উত্তর অবশ্যই ঠিক, যে যখন সে L1 থেকে L2তে ভুল করছে, আমি না হয় আবার ঘুরে ভাষাটা পড়ালাম, সে ভালো কথা, কিন্তু এখানে আমাকে জিজ্ঞেস করেছে যে আমার দৃষ্টিভঙ্গি কী হবে। আমি কি ভাববো যে এটা খুবই আনন্যাচারাল ব্যাপার? আমি কি ভাববো যে শিশুটার বুদ্ধির ডিসেবিলিটি আছে, সে পারবে না? নিশ্চয়ই নয়। এটাকে আমি ট্রিট কিভাবে করব? একটা স্বাভাবিক অন্তর্বর্তী ধাপ হিসেবে, এটাকে প্যানিক করার কিছু নেই, এটাই বলা হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন 13 নম্বর। এক্ষুনি আমাদের আলোচনা হলো নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন, যেটা কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ, এই কথাটির প্রকৃত অর্থ কী? সারা বছর ধরে প্রতিদিন পরীক্ষা নেওয়া। আচ্ছা, সারা বছর পরীক্ষা নেওয়া এটা সঠিক ব্যাপার, কিন্তু পুরোটা আসছে না, কম্প্রিহেন্সিভ এখানে মিসিং। বিদ্যালয়ের সমস্ত বিষয়ের পাঠ্যক্রম একসাথে শেষ করা, শিশুর জ্ঞানাত্মক স্কলাস্টিক ও সহজ্ঞানাত্মক উভয় ক্ষেত্রের বিকাশ মূল্যায়ন করা, পাঠ্যপুস্তকের সকল অধ্যায় থেকে সমান সংখ্যক প্রশ্ন প্রস্তুত করা। আমি এক্ষুনি কম্প্রিহেন্সিভ কথাটার মানে একটু আগে আপনাদের বলেছি যে আমাদের কারিকুলামে যে জ্ঞান রয়েছে তার সাথে সাথে কো কারিকুলাম যে অ্যাক্টিভিটিস রয়েছে সব শেখানো। এই যে জ্ঞানাত্মক স্কলাস্টিক এবং সহজ্ঞানাত্মক কো স্কলাস্টিক, মানে জ্ঞানের পুঁথিগত বিদ্যা বা যেটা আমাদের পাঠ্যসূচি ছাড়াও বাইরের জিনিসপত্র শেখানো, উভয় ক্ষেত্রের বিকাশ বা মূল্যায়ন করা। তো অপশান সি এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, শ্রেণীকক্ষে গল্প বলা, স্টোরি টেলিং, এই পদ্ধতিটি প্রাথমিক ভাষার ক্লাসে মূলত কোন কাজের জন্য সবচেয়ে বেশি উপযোগী? অপশানস কী কী আছে? শিক্ষার্থীদের শুধুমাত্র শান্ত রাখা ও শৃঙ্খলা বজায় রাখা, ভাষা শিখনের সামগ্রিক পরিবেশ তৈরি ও কল্পনা শক্তি বৃদ্ধি করা, নতুন শব্দের সঠিক বানানো যুক্তাক্ষর শেখানো, ব্যাকরণগত সঠিক বাক্যের গঠন নিখুঁত করা। এই দুটো তো হবেই না। গল্প আমি যখন বলছি, গল্প শুনেই কি করে কেউ সঠিক বানানো যুক্তাক্ষর শিখে নেবে বা ব্যাকরণগতভাবে তার ব্যবহার শিখে নেবে? এ দুটো হতে পারে না।
অ্যাকচুয়ালি গল্প যখন বলা হয়, কেন বলা হয়? মানুষের কল্পনা শক্তি বৃদ্ধি করার জন্য, তাই না? তাই ভাষা শিখনের সামগ্রিক পরিবেশ তৈরি এবং কল্পনা শক্তি বৃদ্ধি করা। কল্পনা তো তৈরি হচ্ছেই, এবং গল্পটি যখন শিক্ষার্থী শুনছে তার ভাষা সম্বন্ধেও কিন্তু একটা জেনারেল আইডিয়া তৈরি হচ্ছে। তাই অপশান বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, প্রাথমিক স্তরে বর্ণক্রম পদ্ধতি অপেক্ষা শব্দক্রম পদ্ধতি বেশি গ্রহণযোগ্য। তার কারণ কি? বর্ণক্রম পদ্ধতিতে উচ্চারণ শেখা সম্ভব নয়, শব্দ সরাসরি অর্থবহ একক তৈরি করে কিন্তু বিচ্ছিন্ন বর্ণের নিজস্ব অর্থ থাকে না, এটা হবে? নাকি শব্দক্রম পদ্ধতিতে সময় অনেক কম লাগে, বর্ণ চেনার প্রয়োজন শব্দ শেখার পর আর থাকে না। আচ্ছা, কী কী জিনিস বলে দিই। যেটা বর্ণক্রম পদ্ধতি, এটার মানে বলা হচ্ছে আগে বর্ণ শিখবে শিক্ষার্থী, আগে বর্ণ শিখে তারপরে শব্দ বাক্য ধীরে ধীরে শিখবে। আর শব্দক্রম পদ্ধতি কোনটা? এটার মানে হচ্ছে আগে শিক্ষার্থী কিন্তু গোটা 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 শব্দ শিখবে, আম জাম কাঁঠাল ঘুরছি খাচ্ছি যা কিছু শব্দ শিখবে, তারপর সেখান থেকে ভেঙে ভেঙে আমরা বর্ণ পরিচয় করাবো। এখানে বলা হচ্ছে কোনটি বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, এখানে বর্ণ চেনার প্রয়োজনে শব্দ শেখার পর আর আসে না, এটা তো ভুল। শব্দ শেখার পরে অবশ্যই বর্ণ চিনতে হয়। আচ্ছা, শব্দক্রম পদ্ধতিতে সময় অনেক কম লাগে, এটাও সঠিক কথা নয়। শব্দ সরাসরি অর্থবহ একক তৈরি করে কিন্তু বিচ্ছিন্ন বর্ণের নিজস্ব কোনো অর্থ থাকে না, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কারণ দেখুন, আমাদের অ্যাজ এ টিচার অবশ্যই এটা প্রধান লক্ষ্য থাকবে যে শিক্ষার্থীকে এমনভাবে শেখাবো যাতে শিক্ষার্থীর ইন্টারেস্ট না লুজ হয়। আমি প্রথমে বর্ণ বলে দিলাম, তখন কিন্তু শিক্ষার্থী বুঝতে পারছে না বর্ণ তো বর্ণ, এগুলো কি মুখস্থ করতে হবে না অন্য কিছু, এভাবে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি প্রথমে তাদেরকে শব্দ চেনাই, তাহলে শব্দ মানে কি, সেটা একটা মনের ভাব প্রকাশ করছে, তারা বুঝতে পারছে যে হ্যাঁ এটা খাট, এটা টেবিল, এটা ব্ল্যাকবোর্ড, তখন কিন্তু তাদের ক্ষেত্রে সেটা একটু ইন্টারেস্টিং হচ্ছে। তাই আগে শব্দ তাদেরকে পরিচিতি ঘটিয়ে তারপরে বিচ্ছিন্ন বর্ণ শেখানো উচিত। তাই কিন্তু শব্দক্রম পদ্ধতি বেশি গ্রহণযোগ্য। অপশান বি কারেক্ট অ্যান্সার। 16, একজন শিক্ষক শিক্ষার্থীকে একটি অনুচ্ছেদ পড়তে দিয়ে তার থেকে নিজের ভাষায় মূল ভাব লিখতে বলেন। এটি মূল্যায়নের কোন স্তরের অন্তর্গত? জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক নাকি মূল্যায়নমূলক? যখন শিক্ষার্থীকে অনুচ্ছেদ পড়তে দিয়ে তার মূল ভাব লিখতে দেওয়া হচ্ছে, তার মানে সেখানে সে জিনিসটা কতটা বুঝেছে ওটাই বলা হচ্ছে। আর বোঝা মানেই এখানে আমাদের কম্প্রিহেন্সিভ, তাই না? কম্প্রিহেনশন হয়ে যাচ্ছে বোধমূলক, তাই এখানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 17, ভাষা শিক্ষায় অবধারণগত শ্রুতি কম্প্রিহেন্সিবল ইনপুট ধারণার প্রবক্তাকে। এটা সম্পূর্ণ ইনফরমেটিভ একটা কোশ্চেন। এর অ্যান্সার আপনারা মনে রাখবেন স্টিফেন ক্র্যাসেন, এটা হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। স্টিফেন ক্র্যাসেন কিন্তু এই কম্প্রিহেন্সিবল ইনপুট ধারণা চালু করেছিলেন। 18, পঠন শিক্ষার ক্ষেত্রে ডিক্রিজিং প্রম্পট বা রূপাঙ্কন বলতে কী বোঝায়? দেখুন এখানে একটা এই যে লাইন এটা ওয়ার্ড দিয়েছে না, স্ক্যাফোল্ডিং, এটা কিন্তু আমরা আগেই পরিচিত, তাই এটাকেই আমরা কাজে লাগাবো সঠিক উত্তর বাছার জন্য। শিক্ষার্থীকে কোনো সাহায্য না করে সম্পূর্ণ একা পড়তে দেওয়া, শুরুতেই শিক্ষক সম্পূর্ণ পড়ে দেওয়া এবং শিক্ষার্থীকে অনুকরণ করতে বলা, শুরুতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং শিক্ষার্থী দক্ষ হওয়ার সাথে সাথে ধীরে ধীরে সহায়তা কমিয়ে নেওয়া, নাকি পাঠের কঠিন শব্দগুলোর তালিকা আগে থেকে লিখে নেওয়া। স্ক্যাফোল্ডিংয়ের মানে আমরা আগেও বলেছি যে টিচিংয়ে হেল্প যারা করে, হেল্পিং যে ম্যাটেরিয়ালগুলো, সেটা শিক্ষক শিক্ষিকা হতে পারে বা ইন্টারনেট বই যা কিছু হতে পারে। তো এই সাহায্য সহযোগিতা এটা কোথায় রয়েছে? অপশান সিতে। শুরুতে আমরা প্রয়োজনীয় সাহায্য দেব এবং শিক্ষার্থী যখন ধীরে 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 জিনিসটা ভালোভাবে শিখবে তখন ধীরে ধীরে আমরা সহায়তাটা কমিয়ে নেব, স্ক্যাফোল্ডিং। তো সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 19, ভাষাগত বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ যেটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, এখানে একজনের শিক্ষকের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? অপশান এ, বিভিন্ন ভাষাকে শিখন প্রক্রিয়ার প্রতিবন্ধকতা হিসেবে দেখা। অপশান বি, শিক্ষার্থীদের নিজস্ব ভাষাকে একটি সম্পদ হিসেবে ব্যবহার করা। সি, একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা প্রমিত ভাষার ব্যবহার বাধ্য করা। সকল ভাষার শিক্ষার্থীদের আলাদা আলাদা সেকশানে ভাগ করা। তো এই যে দেখুন অপশান ডি, অপশান এ, এগুলো নেগেটিভিটি। আমি কখনই কাউকে আলাদাই করব না বা কাউকে প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার হিসেবে দেখব না, এগুলো কখনই পেডাগজিতে স্থান পাবে না। অ্যাকচুয়ালি মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম মানে সেখানে সমস্ত ভাষার সবাই কিন্তু থাকবে, তাই শিক্ষার্থীদের সবাই নিজস্ব ভাষাকে একটি সম্পদ হিসেবে ব্যবহার করতে হবে। কোনো শিক্ষার্থীর ভাষাকে আমরা অবমাননা করতে পারবো না যে তোমার ভাষা ভালো নয়, তোমার ভাষা খারাপ, আমি এর ভাষাটাতে পড়াবো, এটা কিন্তু মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে হয় না। সমস্ত শিক্ষার্থীর ভাষাকেই রিসোর্স হিসেবে কাজে লাগিয়ে পড়ানো উচিত। ওকে, তো আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেনে চলে আসব, যেটা বলা হচ্ছিল শ্রুতলিপি বা শ্রুতিলিপি, যেটাকে আমরা ডিকটেশন বলি।
এটি দেওয়ার সময় শিক্ষকের প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত? শিক্ষার্থীদের হাতের লেখার গতি বৃদ্ধি করা, বিরামচিহ্ন ও বানানের সঠিক ব্যবহারের সঙ্গে শ্রবণে একাগ্রতা বৃদ্ধি করা, শব্দভাণ্ডারের আকার পরিমাপ করা, নাকি শিক্ষক মহাশয়ের উচ্চারণের সঠিকতা প্রমাণ করা? ওকে, এই যে ডিকটেশন জিনিসটা আমরা একটু আগেও দেখলাম, এটা কিন্তু এটার দুটোই জিনিস রয়েছে। প্রথমত হচ্ছে আমরা শিক্ষক কিছু একটা বিষয় পড়বেন এবং সেটা শুনে শুনে শিক্ষার্থী লিখবে। ওটা লেখার সময় কিন্তু তাদের কোনো বানান ভুল হচ্ছে কিনা এবং জ্যোতিচিহ্ন মানে কমা, পূর্ণচ্ছেদ এগুলি তারা ঠিকঠাকভাবে ইউজ করছে কিনা এইসব কিন্তু আমরা টেস্ট করি, দেখা হয়। যখন আমাদের ক্লাসে শ্রুতিলিখনের প্রতিযোগিতা হতো তখন কিন্তু এই সমস্ত জিনিসের মাধ্যমে এই কম্পিটিশানটা করা হতো। তাই এখানে বিরামচিহ্ন সঠিক বানানের সঠিক ব্যবহারের মাধ্যমে শ্রবণে একাগ্রতা বৃদ্ধি করা, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান। ওকে, তো এর সাথে আজকে আমরা আমাদের এমসিকিউর যে ক্লাসটা শেষ করলাম। আপনারা কিন্তু বলবেন কেমন লাগছে, ফিডব্যাক দেবেন একটু। তো এই ফিডব্যাক দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে পরবর্তী ক্লাসটা আমরা কীভাবে আনবো। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।